নমস্কার, স্টাডি উইথ অনির্বাণ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি ত্রিপুরা টেট 1 এবং টেট 2। ত্রিপুরা টেট 1 এবং টেট 2 বাংলা সাহিত্যের ইতিহাস। অনেকেই বলছে বাংলা সাহিত্যের ইতিহাস শেষ করা যাচ্ছে না, অনেক বড় সিলেবাস, কীভাবে শেষ করব? হ্যাঁ, আসলেই বড় সিলেবাস। তো ওটা কীভাবে শেষ করবেন? কষ্ট তো করতে হবে, শেষ করতে হবে, যেহেতু পরীক্ষা পাস করতে হবে। তারপরেও আমি একটা বেসিক দেওয়ার চেষ্টা করছি, কিভাবে একটু সহজ হবে বা কিছু জিনিস একটু সহজ উপায় অনেকটা জিনিস কাভার হয়ে যাবে। কিভাবে শুরু করতে পারেন দেখেন, বাংলা সাহিত্যের ইতিহাস প্রথমেই আপনারা এক পেজ শুধু রেডি করতে পারেন। যেমন এই কবি সাহিত্যিকের যাদের নাম আছে, খুব সম্ভবত প্রথমে 5 জন বা 6 জন বিদ্যাপতি, কীর্তিবাস যারা আছে তাদের, আর তারপর আরও 16 জন যারা আছে কবি সাহিত্যিক, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, যারাই আছে 16 জন খুব সম্ভবত, হ্যাঁ 16 জন। তো একটা পেজে প্রথম 16 জনের নাম লিখলেন। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কীভাবে লিখবেন? অনেক সময় সিস্টেম ফলো করলে অনেকটা জিনিস ইজি হয়ে যায় মনে রাখা। প্রথমে সবাই নাম লিখলেন একটা কলমে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে এভাবে আপনারা সিরিয়াল মেনটেন করে 16 জনের নাম লিখলেন। সেকেন্ডে তাদের জন্ম আর মৃত্যু, জন্ম মৃত্যুর একটা কলাম দিতে পারেন। এইভাবে সেম সিরিয়াল বাই 16 জন হয়ে আসবে। দেন তাদের মনে করেন কি করতে পারেন, তাদের বংশ, মানে দ্যাট মিনস এখানে আপনারা পিতামাতার নাম লিখতে পারেন আর এই যে জন্ম মৃত্যুর জায়গাটা লিখতে পারেন, জায়গাটা, ঠিক আছে? এটা নিজেরা বোঝার মতো, জন্ম মৃত্যু। এভাবে একটা পেজের মধ্যে কলাম করে ছোটো ছোটো জিনিসটা, এই জিনিসগুলো যদি ক্যারি করতে পারেন তো অনেকটা জিনিস কাভার হয়ে যায়। আপনারা যদি টেটের প্রশ্ন ফলো করেন দেখবেন কী কী জিনিস কাভার হয়। এখান থেকে আমি যদি প্রথমেই বলি, প্রথমে হচ্ছে আপনারা প্রথমে প্রত্যেকটা নাম মুখস্থ করতে পারবেন খুব ইজিলি। প্রত্যেকটা নাম মুখস্থ কী হয়ে যাবে, মনে করেন যে 5 নম্বরে মনে করেন আছে রবীন্দ্রনাথ ঠাকুর, মনে করেন, আমি ঠিক মনে হচ্ছে না সবগুলো সাল, তো আমি জাস্ট বুঝাবার জন্য বলছি। আপনারা এইভাবে সেটিং করবেন, খুব সুন্দর ইজিলি সেটিং করতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো 5 নম্বর যদি আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে, তো অ্যাটলিস্ট এই স্ট্রাকচারটা যদি আপনি মুখস্থ করবেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, এই যে সামনে 4 জন আছে উনাদের আগে তো হবে না। যদি উনাদের কেউ নাম থাকে তাহলে আপনারা অবশ্যই খুব ইজিলি এই জিনিসটাকে উপরের 4 জনকে ইরেজ করতে পারবেন অপশন থেকে, যে এই 4 জন তো হবে না, রবীন্দ্রনাথ ঠাকুর তো ওই 4 জনের পরে ছিল, ঠিক আছে? তো ওইটা একটা হবে লাভ। কার জন্ম কবে, কোন সময়, খুব তাড়াতাড়ি মনে করতে পারবেন যে কোনটা হতে পারে আনসার। জন্ম মৃত্যু মনে করেন কেউ সেম সালে, এইভাবে সবগুলো নাম লিখলেন। জন্ম মৃত্যু কীভাবে সাজাবেন, মনে করেন কেউ সেম সালে জন্মগ্রহণ করেছেন, ওনারই মনে করেন 1860 থেকে 1890, দ্যাট মিনস শুধু বোঝাবার জন্য বলছি, 10 বছর তো উনি বাসেনি, অনেক বছরই বেঁচেছিলেন, তো শুধু বোঝাবার জন্য 30 ইয়ার্স। তো এটা শুধু বোঝাবার জন্য বলছি, এগুলো কিন্তু ফলো করবেন না সালগুলো, আমি শুধু বোঝাবার জন্য জিনিসটা বলছি, ঠিক আছে? এগুলো একটু দেখে বলতে হবে। তো আমার কাছে এখন নোটস নেই। তো 1860 থেকে 1890 মানে 30 বছর। এখন আরেকজন মনে করেন 1861-এ, তো উনি 1861 থেকে লিখলেন 1890 বা 1892 বা যত সালে 1858 এই বেলা, ঠিক আছে? এই যে প্রথমে এই দিকটা ফলো করবেন, মানে জন্মটা কবে হয়েছে সেম। এখন মনে করেন একটা জিনিস, আবার একজন আছে যে তিনিও 1861-এ, এখন কোনটা লিখবেন, 1858-এটা লিখবেন না কোনটা লিখবেন? সম্মত সেম সাল, আর একটা সাল, তখন কি করবেন, মনে করেন এটাই লিখেছে 1850, দ্যাট মিনস এটা 1858 থেকে বেশি হতে হবে, যাই হোক মনে করেন 1859-এ আছে। প্রথমে জন্মসাল যাদের আগে, জন্মসালটা লিখবো। এখন যদি দেখা যায় যে কারোর জন্মসাল সেম হয়ে গেছে, তখন আমি মৃত্যুসালে গিয়ে যে আগে মারা গিয়েছে ওনার নামটা আগে লিখবো লিস্টে, এবং যে পরে মারা গিয়েছে ওনার নামটা পরে লিখবো। ক্লিয়ার? ওইটা হলে কি হবে জিনিস, এই দুটা থেকে কি আসে, অনেক সময় নাম আর জন্ম মৃত্যু এইভাবে যদি সিরিয়াল মেনটেন করি, আমরা জন্ম মৃত্যু সিরিয়ালটা মেনটেন করি, পরীক্ষাতে দেখবেন প্রিভিয়াস ইয়ার যদি আপনারা ফলো করেন যে অনেক 4-5 জনের নাম দিয়েছে, বলছে কালক্রমে সাজাও, মানে কার পরে কে এসেছেন জন্মসাল অনুযায়ী নাম দিয়েছে, ঠিক আছে? এইবার হয়তো এমনও হতে পারে সাল দিয়ে দেবে, বলবে কাল অনুক্রমে সাজাও, সাল অনুসারে কার পরে কে এসেছেন, কবি এবং সাল দিয়ে দিতে পারে। তো যে কোনোভাবে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে করতে পারে। যদি এমন যারা শিখেছে তারা কিন্তু এই অ্যান্সারটা খুব ইজিলি দিতে পারবে যদি এইভাবে আসে, কার পরে কে এসেছে। তো এইভাবে আপনারা একটু কষ্ট করে শিখলে দেখুন আপনারা কী কী লাভ হবে। যে কোনো আনসার মনে করতে পারবেন ইজিলি, যে উনার পরে উনি এসেছেন, খাতা এইভাবে লিখেছিলাম, অনেক জিনিস, মানে আমি যে ফিল্ডটা পেয়েছি আপনারা আশা করি সেই জিনিসটা আমার উপলব্ধিতে মনে হয় খুব লাভ হবে এইভাবে যদি আপনারা সাজান। দেন বংশ,
মানে পিতামাতার নামও দেখবেন অটোমেটিক্যালি পরীক্ষায় এগুলো কাজে লাগবে। আমি যেভাবে বলছি এইভাবে যদি সাজিয়ে লিখেন। আর তারা কোন জায়গায় জন্মগ্রহণ করেছে, এটা তো খুবই ইম্পর্টেন্ট, অনেকবার এই প্রশ্নতে আসে কে কোন জায়গায় জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, তো মনে করেন পরীক্ষায় আসলো যে 16 নম্বরে আছে, ওনার কোনো একটা জিনিস আসলো কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন, অ্যাটলিস্ট আপনি যদি খাতায় পিসটা লিখে রাখেন তখন মনে হবে ওটা তো সবাই লাস্টে ছিল, দ্যাট মিনস আপনার যদি এই যে ফার্স্ট 2-3 জনের যদি জায়গার নাম মনে করতে অ্যাটলিস্ট এত করতে পারেন যে এই জিনিসটা তো হবে না, মনে করেন অপশনে কোনো জায়গা পেয়ে গেছেন যেটা 1 নম্বরে আপনার লেখা, তো এটা থেকে বাদ দিতে পারবেন। তো সেম স্ট্রাকচারে সাজান, স্ট্রাকচার অনুযায়ী ফলো করেন, দেখবেন খুব লাভ হবে আশা করি এই জিনিসের ক্ষেত্রে, বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে। কী কী জিনিস লাভ হবে, আপনারা প্রত্যেকটা জিনিস মনে রাখতে পারবেন, কার পরে কে এসেছে, সাল দিয়ে যদি উল্টাপাল্টা করে দিয়ে সাজিয়ে লিখতে পারবেন, নাম দিয়ে দিলে উল্টাপাল্টা করে সাজিয়ে লিখতে পারবেন। তো এই জিনিসটা অবশ্যই করতে পারবেন। জায়গা, কোন জায়গায় কে জন্মগ্রহণ করেছে, আপনি যখন খাতায় লিখবেন তখন অটোমেটিক্যালি ভাবনাটা ক্রিয়েট হবে যে এখানে এটা উপরে ছিল, এটা নিচে ছিল, তাইনের পরে তাইনে এসেছেন। তো অনেক জিনিস এই জিনিসটা থেকে কাভার হয়ে যায় এই স্ট্রাকচার থেকে। এখন আমি যদি চলে যাই, এইভাবে প্রথমেই বাংলা সাহিত্য শুরু করার আগে বা যারা শুরু করে দিয়েছেন অলরেডি শিখে ফেলেছেন, তবু এই স্ট্রাকচারটা আপনারা রিকোয়েস্ট থাকবে তৈরি করুন, আপনারা কিছু না কিছু হলে উপকৃত হবেন। নেক্সট যে অনেকে যে এতগুলো নাম কীভাবে মুখস্থ করবো, এতগুলো সাল কীভাবে মুখস্থ করবো, তো আমি প্রথমেই বলবো সিলেবাস তো আসলেই অনেক বড়, আমি নিজেও বলতে পারবো না যে কতটুকু পড়লে হবে, কতটুকু পড়লে হবে না। তবু আমার যে অভিজ্ঞতা বা আমি যে জিনিসটা প্রিভিয়াস ইয়ার যেগুলো দেখে আমার যতটুকু মনে হয় যে আপনারা প্রথম কোনটা, যে কোনো কবি বা নাটকের, অনেকের এই জিনিসটা সম্পর্কে প্রথম কোনটা শেষ কোনটা যদি ক্লিয়ার কোনো বইতে পান যাচাই করবেন, এইগুলো শেখার চেষ্টা করবেন, কোনটা প্রথম, কোনটা শ্রেষ্ঠ, কোনটা শেষ, প্রথম কোনটা শ্রেষ্ঠ কোনটা শেষ কোনটা, এই জিনিসগুলো থেকে বেশি কোয়েকশন আছে। আর সালের ব্যাপারটা সেম, প্রথম কোনটা, শেষ কোনটা, শ্রেষ্ঠ কোনটা, এইগুলোর সাল আসে না। হয় কি হয় নর্মালি এই প্রথম 3-4টা আপনারা কিন্তু এই জিনিসটা সেমভাবে সিকুয়েন্সিয়াল সাজাতে আমি খুব বেশি পছন্দ করি, মানে সিস্টেমেটিক ওয়েতে। যে কোনো কেউ মনে করেন দীনবন্ধু মিত্রের কাব্য 1860, 1861 এভাবে করে যে মানে যেটা সিকুয়েন্সিয়াল অর্ডারে যাবে। তো এভাবে প্রত্যেক মানুষের যখন সাজাবেন, অ্যাটলিস্ট বেসিক্যালি দীনবন্ধু মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনারা খুবই ইম্পর্টেন্ট, তারা একটু বেশি শেখার চেষ্টা করবেন। বাকি কিছু যারা মনে করেন শিখতে পারছেন না, অ্যাটলিস্ট প্রথম 4-5টার কী করবেন, সাল শিখবেন। বাকি নিচের যেগুলো আছে এগুলো গল্পের মতো শুধু মুখস্থ করার চেষ্টা করুন কী লিখেছে, বাকি এগুলো থেকে শালা আসে না, শালা এই প্রথম 2-3টা থেকেই আসে, বা প্রথম কোনটা, শ্রেষ্ঠ কোনটা, শেষ কোনটা তা থেকে আসে। আর আপনারা কি শেখার চেষ্টা করবেন, কি একটু বুঝে পড়ার চেষ্টা করবেন, যেমন গ্রন্থ, আসলে সবগুলোই কিন্তু গ্রন্থ, কিন্তু গ্রন্থের মধ্যেও কিন্তু এই যে কাব্য, নাটক যাই আছে, ঠিক আছে, কাব্য, নাটক, প্রবন্ধ, অনেক জিনিস আছে, উপন্যাস, সবই হচ্ছে কি একটা গ্রন্থ, কিন্তু সবই হচ্ছে গ্রন্থ। তাই একভাবে প্রশ্ন আসে, অনেকেই জানাশোনা জিনিসটা খেয়াল করে না, যার জন্য পরিশ্রম করে শিখেও পরীক্ষাতে লাভজনক হতে পারেন না। একটা প্রশ্ন এটা একটা দিয়ে দেবে, বলবে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের এটি এই গল্প, এটি হলো যেমন শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি, অপশন এ কাব্য, অপশন বি নাটক, অপশন সি প্রবন্ধ, অপশন ডি কোনোটি নয়। এটা খুব সম্ভবত একটা পরীক্ষাতে এসেছে 2021 বা 22-এর। তো আসলে শেষের কবিতা কি পড়েছি, কিন্তু শেষের কবিতা কোন জায়গার মধ্যে পড়েছি, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের এটা খুব সম্ভবত উপন্যাস, তো আনসারটি ছিল কোনোটিই নয়। তো এইভাবে কবিতা কোনটা, নাটক কোনটা কাব্য, কোনটা উপন্যাস, এইগুলো খুব খেয়াল করে পড়বেন। গ্রন্থ কিন্তু আসলে সবটি, যদি এটি নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ, তাহলে মোটামুটি এগুলি সবগুলিই কিন্তু গ্রন্থের মধ্যে পড়ে যায়। কিন্তু গ্রন্থের মধ্যে যে স্পেসিফিক্যালি ব্যাপারটা আছে, কাব্য, প্রবন্ধ, উপন্যাস, নাটক বা আর যাই আছে, ওইগুলো বিশেষ যে পার্টগুলো ওইগুলো দেখার চেষ্টা করবেন। আর কিছু কবি সাহিত্যিক আছে যাদের ঐতিহাসিক নাটক কোনটা, দেশপ্রেমমূলক কোনটা, এরকম কিছু সাব ডিভিশন আছে, যে ডিভিশনের মধ্যেও ডিভিশন, যেগুলো একটু খেয়াল করে পড়ার চেষ্টা করবেন। তো এটাই মোটামুটি একটা ছিল আপনাদের সামনে বলার বাংলা সাহিত্য থেকে, যে সিকুয়েন্সিয়াল অর্ডারে সব কিছু লিখবেন, কবিতা, নাটক, কাব্য যাই লিখেন আলাদা আলাদা পার্ট করে লিখবেন, সব একসঙ্গে লিখে পারবেন না। কবিতা, নাটক, কাব্য, প্রবন্ধ, উপন্যাস, যে রবীন্দ্রনাথ ঠাকুর উনার রচনা দিয়ে এইভাবে এক পিস ভরে নিলেন, কিন্তু কোনটা কাব্য, কোনটা উপন্যাস, কোনটা প্রবন্ধ, কোনটা নাটক কিছুই বুঝলেন না, তাহলে কিন্তু হবে না। চেষ্টা করবেন ডিভিশন অনুযায়ী লেখার, তাহলে অনেক সময় সোজা প্রশ্নগুলো আনসার না হলে কিন্তু মিস হয়ে যাবে। আর আমি যে প্রথম বলেছিলাম এই জিনিসটা অবশ্যই শুরু করবেন, তারপর সিকুয়েন্সিয়াল অর্ডারে শেখার চেষ্টা করবেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু পরীক্ষার খাতার মধ্যে অনেক জিনিস মনে হয়ে যায় খাতায়, যদি আপনারা এইভাবে তৈরি করেন।
আর বাকি হচ্ছে কি চরিত্র। তো এগুলো আগে শেষ করুন। চরিত্রের ব্যাপারটা একটু কঠিন ব্যাপার, মানে কোনটা আসবে কোনটা থেকে আসবে এটা বলা খুব মুশকিল। তো এই জিনিসটি প্রথমে যারা মনে করেন স্টেটের সিলেবাস শেষ হচ্ছে না বা শেষ হবে কি হবে না এই নিয়ে একটু কনফিউশনে আছেন, তাদেরকে আমি বলবো চরিত্র নিয়ে এখন মাথা কামাতে যাবেন না, প্রথমে আপনারা এইগুলো পড়ুন। আমি যেগুলো বললাম এইভাবে 4টা রেডি করুন। বাকি যেগুলো আছে 22 জন টোটাল, খুব সম্ভবত টেট 1 এবং টেট 2তে 22 জন, টেট 1-এ এভাবেই যাই থাকুক, যে কয়েকজনই থাকুক, সিস্টেমটা এইভাবে ফলো করুন। প্রথমে আপনারা এই কোনটা নাটক কবিতা এগুলো শেখার চেষ্টা করুন, সিস্টেমেটিক ওয়েতে লিখুন, সিকোয়েন্সিয়াল অর্ডারে লিখুন, একটু যাচাই করুন সালগুলো ঠিক আছে না ঠিক নেই, আর শিখুন। চরিত্র আপাতত আমার মতে ছেড়ে দেওয়া দরকার আপাতত, দ্যাট মিনস বাকি একটা প্রথমে বেসিক সিলেবাস শেষ করে নিন সব সাবজেক্টের, দেন আপনি বাংলা সাহিত্যের মানে মাথার মধ্যে রাখুন যে চরিত্র আমার কিছু পড়তে হবে যদি টাইম পাই। আর যদি টাইম না পান চরিত্র পড়ে কোন চরিত্র পড়বেন কোন চরিত্র পড়বেন না এটা বলা খুব মুশকিল, কোন চরিত্র তুলে দেবে পরীক্ষায়। তো আপাতত চরিত্রের উপরে মাথা না আগামিয়ে এই জিনিসটা শিখে বাংলা সাহিত্য থেকে সরে যান, অন্য কিছু নিন টপিক। তো এটাই ছিল। যদি কিছু বলার থাকে, কিছু এড করা থাকে অবশ্যই, যদি কেউ সুযোগ সুবিধা থাকে অন্যভাবে শেখার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার সঙ্গে সঙ্গে বাকিরাও দেখবে, বাকিরাও উপকৃত হবে। আর পাশে থাকবেন অবশ্যই, ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, কন্টিনিউ হেল্প করার চেষ্টা করব স্টাডি উইথ অনির্বাণের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ।